গুড মর্নিং ফ্রম নেপাল। আমরা হেতোড়ার ঠিক 20 কিলোমিটার আগে, কালকে হেতোড়া পৌঁছায়নি। নেপালে ঢুকে হেতোড়া যাওয়ার প্ল্যান ছিল, হেতোড়া যায়নি। হেতোড়া ঠিক 20-25 কিলোমিটার আগে আমরা এখানে স্টে করেছি। এই যে হোটেল, খুব সুন্দর হোটেল। এই যে এইখানে বিছনা, এই একটা বিছনা, এই টিভি, আমাদের কোনো কাজে লাগেনি। এই যে ঘর, খুব সুন্দর ঘর। এই যে এটা হচ্ছে বাথরুম, এই যে মিরর আছে, বেসিন, এই যে বাথরুম। সিমারা প্যারাডাইস হোটেল, এই যে সুন্দর হোটেল সিমারা প্যারাডাইস হোটেল থেকে আমরা জাস্ট বেরোচ্ছি এবার আমাদের গন্তব্যস্থল পোখরা। খুব সুন্দর একটা হোটেল ছিল। হোটেলের এটা ব্যাক সাইড আর এটা সামনে ফ্রন্ট সাইড। এই যে সুন্দরভাবে সাজানো হোটেল, আর এটা হচ্ছে ফ্রন্ট সাইড। সিমারা প্যারাডাইস হোটেল। ফোন নম্বর 05359022223 9855016356। তো চলো সিমারা প্যারাডাইস হোটেল, তো বেরোই। এবার আমাদের উদ্দেশ্য পোখরা। এখন ঘড়িতে টাইম 7:46 ইন্ডিয়ান, আর নেপালে তো আরও আগে 8টা পেরিয়ে গেছে। তো চলো, আমার বাইকের কনসোলে ইন্ডিয়ান টাইমই সেট করা আছে। আজকে আমাদের উদ্দেশ্য পোখরা। পোখরাতে প্রথমে যাব, যে ফার্স্ট আমাদের কাজ পারমিট বানানো মুক্তিনাথের জন্য, তারপর আমরা ঘোরাঘুরি করব। তো চলো, এখান থেকে 246 কিলোমিটারের মতো রাস্তা আছে, 240 অ্যাপ্রক্স, মোটামুটি 6-7 ঘন্টার মতো লাগবে। কতটা তাড়াতাড়ি আমরা কভার করতে পারি দেখা যাক। তো ভেতরটা যাওয়ার পথে দুদিকে জঙ্গল, এখানে সাইন দেখলাম টাইগার, ডিয়ারও আছে সাইন দেখলাম। এই যে দুপাশে জঙ্গল, এইদিকে ডান দিক বাঁ দিক দুদিকেই জঙ্গল। হাতিও আছে, এলিফ্যান্ট ক্রসিং জোন, ওয়াইল্ড লাইফ ক্রসিং জোন। পারসা ন্যাশনাল পার্ক, আচ্ছা এটা হচ্ছে নেপালে পারসা ন্যাশনাল পার্ক। কিন্তু জঙ্গলগুলো এখানে শুকিয়ে গেছে গরমে। পোখরা যাওয়ার পথে এখনও হেঁটোডোলা থেকে আমরা 15-16 কিলোমিটার দূরে আছি। এই যে ফার্স্ট ভিউ অফ পাহাড়, ওয়াও। কারণ অনেক উপরে ওঠা বাকি, কিন্তু এটা ফার্স্টের অনুভূতি আলাদা। চলো আমরা এক্সপ্লোর করি নেপাল। এর আগে একবার নেপাল এসেছিলাম, সেটা হচ্ছে আমরা দার্জিলিং সাইড থেকে ঢুকেছিলাম, কান্নামটা ঘুরে এসেছিলাম। এটা আমাদের দ্বিতীয় নেপাল 2.0, দ্বিতীয়বার। তো চলো, এরপরে এবারে 3 নম্বর হবে মানাং, 3.0 হবে। তো যাই হোক, এবারের মতো 2.0কে এক্সপ্লোর করি। ফার্স্ট পাহাড়ে ওঠার রাইড এক্সপিরিয়েন্স। এটা ওটা এখান থেকে 7 কিলোমিটার। শুরু হয়ে গেছে আমাদের পাহাড়ি কার্বি রোড, যেটা দেখে আমাদের মন শান্তি হয়ে যায়। সুন্দর লম্বা লম্বা পুরো গাছ, তার মাঝখান দিয়ে এইরকম সুন্দর একটা রোড, জাস্ট অসম অসম অসম। এখন ইন্ডিয়ান টাইম 8:22, আমরা হেতাওটা পৌঁছে গেছি। এখানে প্রচুর লজ, থাকার জন্য প্রচুর জায়গা। আমরা এখানেই আসতে চেয়েছিলাম, কিন্তু কালকে আমাদের একটু রাত 8টা বেজে গিয়েছিলো বলে আমরা রিক্সা নিলাম না এদিকে আসার, ওই জন্য আমরা ওইখানেই রয়ে গিয়েছিলাম। সোজা কাঠমান্ডু চলে যাচ্ছে, আর লেফটে পোখরার উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাচ্ছি। সুন্দর একটা হনুমানজির মূর্তি, হোয়াট এ ভিউ, কি লাগছে ওই পরে।
এখন ঘড়িতে টাইম হয়ে গেছে 8:40। এটা কিন্তু ইন্ডিয়ান টাইম, মানে যা টাইম বলবো আমার বাইকের কনসোল থেকে ইন্ডিয়ান টাইম। কোথায় আছি জানি না, যাচ্ছি এনজয় করতে করতে, এটুকুই বলতে পারি। এখান থেকে পোখরা 192 কিলোমিটার বাকি। তো দেখা যাক আমাদের কতক্ষণ লাগে। এখন পর্যন্ত রাস্তা খুব সুন্দর, মাখনের মতো রাস্তা ছিল। এরপর বাকিটা কীরকম হবে সেটা জানাবো, কোথায় খারাপ কোথায় ভালো সবই জানাবো। চলো দেখতে থাকো, সাথে থাকো। কালকে তো আমাদের অবস্থা পুরো খারাপ হয়ে গেছিলো, কারণ আমরা তার আগের দিন মানে রাত 11টায় বেরিয়েছি। পরের দিন আমরা 8টার সময় হোটেল নিয়েছি। প্রায় 20-21 ঘন্টা রাইড করেছিলাম, রাইডে ছিলাম, পুরো অবস্থা খারাপ হয়ে গেছিলো। কালকে তো গিয়েই খাওয়া দাওয়া করে হোটেল নিয়েছি, ব্যাস শুয়েছি, ব্যাস সকাল না এমন ঘুমিয়েছি। তো আজকে পুরো ফ্রেশ মাইন্ডে ফ্রেশ এনার্জি নিয়ে স্টার্ট করেছি। ইস কি অবস্থা গাড়ির, গাড়ি হয়ে গেছে, কি অবস্থা হয়েছে যাতা। এ বাবা, দেখো বাইরের গাড়ি না নেপালেরই গাড়ি, কি হয়ে গেল কে জানে। যাতা ইস্ট রাপ্তি রিভারের পাশ দিয়ে যাচ্ছে, এটা আমাদের সঙ্গে অনেকক্ষণ ধরেই যাচ্ছে। এর উপরে এই তো এখান থেকে শুরু হয়ে গেছে হ্যাঙ্গিং ব্রিজগুলো বড় বড়। কীরকম কতটা ডিস্টেন্সে করা, বাপরে। এইদিকে পাহাড় আর এইদিকে ধান চাষ, সবজি চাষ, আর এই যে ডান দিকে তাকালেই পাহাড়। আবার একটা অ্যাক্সিডেন্ট, এ বাবা বিশাল অ্যাক্সিডেন্ট, দুটো গাড়ি সামনাসামনি। এ বাবা বিশাল অ্যাক্সিডেন্ট, পুরো দুটো গাড়ি সামনাসামনি, মারাত্মক লেভেলের। ও ড্রাইভার বাঁচবে না যা অবস্থা, বিশাল অ্যাক্সিডেন্ট হয়েছে। প্রথমে তো একটা দেখলাম বাস হয়েছে, দ্বিতীয় নম্বর পুরো মুখোমুখি, দুটো ড্রাইভারের মুখোমুখি, একটা পুরো ঘুরে গেছে আর একটা পুরো রোডের ওপর, যাতা অবস্থা। এখন ঘড়িতে বাজে টাইম 10:25, আর আমরা বুসপাক চক থেকে ডান দিক নিয়ে নিলাম, নিয়ে এবার পোখরার দিকে যাচ্ছি। চলো, এখান থেকে পোখরা প্রায় এখনও বাকি 127 কিলোমিটার পোখরার ডিস্টেন্স আছে এখান থেকে। দেখা যাক কতক্ষণ লাগে, ঘন্টা চারেক তো লাগবে। রাস্তার অবস্থা উপরে খারাপ, এখন তো ভালো। হোয়াট এ ভিউ, নিচে এরকম ভ্যালি, পাহাড়, পাশ দিয়ে বয়ে যাচ্ছে নদী, জাস্ট লাভলি। আর কি চাই। মানে আকাশটা একটু ঝাপসা আছে বলে মেঘ হালকা কুয়াশার মতো, সেই জন্য স্পষ্ট দেখা যাচ্ছে না পাহাড়টাকে। ও হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ। খোলা ব্রিজ, পাশে নদী, আর এই যে আমরা পাহাড়ে ক্লাইম্ব করা শুরু করে দিয়েছি। এতক্ষণ সমতলে হালকা হালকা উঠছিলাম, এবার পুরো পাহাড়ের রেঞ্জে এসে গেছি। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স 110 কিলোমিটার, টাইম তো দেখা যাচ্ছে 4 ঘন্টা। জানি না সামনে কীরকম রাস্তা থাকবে। তো এখন পর্যন্ত 90-95 প্রায় 100 কিলোমিটার, 90 কেন, প্রায় 100 কিলোমিটার উপর বাইক চালিয়ে নিলাম। রাস্তা এখন পর্যন্ত মাখন। এর পরের রাস্তা কী হবে জানি না, বা জানাও নেই। এখন পর্যন্ত রাস্তা পুরো একদম মাখন। এই মুহূর্তে আমরা সেকি গন্ডকী রিভারের পাশ দিয়ে যাচ্ছি, আর এই রকম একটা অসাধারণ বিউটি এনজয় করতে করতে, জাস্ট অসাধারণ। ওই যে
দুদিকে মাঝখানে এটা আবার পাহাড় হয়ে গেছে, দুদিক দিয়ে ভাগ হয়ে গেছে। এইদিকে চলে গেছে একটা পার্ট, ওইদিকে একটা পার্ট চলে গেছে নদীর। দেখা যাবে না দাঁড়ালো, স্যারেলিং করলেও দেখা যাবে না। ওই যে দুদিকে পাটা গেছে। বাবা, এখানে রিভার রাফটিংও হচ্ছে, রিভার রাফটিংও চলছে এখানে। বাহ, এই রিভার রাফটিং চলছে এখানে, নিচে রিভার রাফটিং ওই দিক থেকে এসে। এই যে দুদিকে ভাগ হয়ে গেছে স্মৃতিগণ্ডকী। রাস্তাটা কীভাবে গেছে ওই দিকে, ওইদিকে পরপর, প্রথমে নিচে ডাউন দিয়ে ওই বরাবর চলে গেছে। এই দিক থেকে ভিউ লাগছে পুরো চুমু ভিউ। আর এখন টাইম হয়ে গেছে 11:30 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর আমরা এখনও প্রায় বেশ খানিকটাই দূরে আছি। মাঝখানে একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা হচ্ছিল একটা হ্যাঙ্গিং ব্রিজের ওপরে, তো এই জন্য টাইম চলে গেছে আধ ঘন্টা। কিছু করার নেই, তো চলো আবার একটু ট্রেনে যাওয়া যাক। এখান থেকে আমাদের বাঁদিকে যেতে হবে, জায়গার নাম পোখরা, 90 কিলোমিটার লেফটে। মুংলিং নাকি ইংলিশে, মুংলিং, হ্যাঁ মুংলিং থেকে বাঁদিকে যাচ্ছি, এরপর পোখরা এখান থেকে 90 কিলোমিটার। তো যাওয়া যাক। এই যে ব্রিজ ক্রস করতে হবে এখানে, স্মৃতিগণ্ডকী রিভারের ব্রিজ ক্রস করতে হবে আমাদেরকে। বাহ, কীভাবে পাহাড়গুলোকে কেটে কেটে চাষ হচ্ছে, দারুণ। পুরো এইভাবে পুরো পাহাড়ে ধাপ কেটে কেটে চাষ হচ্ছে। আর এটা হচ্ছে পৃথ্বী হাইওয়ে। নেপালের এই যে হালকা করে একটু অফরোডিং স্টার্ট। সেরকমভাবে কিছু ছিল না, তবে এখানে গাড়ির জ্যাম আছে, একসঙ্গে দুটো গাড়ি পাস হতে পারবে না অ্যাট এ টাইম। একদিকে যাচ্ছে একদিকে আসছে, এই জন্য একটু জ্যাম হচ্ছে। যাই হোক, আমরা পেরিয়ে গেছি জায়গাটা, এবার যাওয়া যাক। রাস্তাটা আস্তে আস্তে সরু হয়ে গেছে, টাইমও লাগবে এখান থেকে। চলো, এতক্ষণ পর্যন্ত ভালো রাস্তা ছিল। এবার কিছুক্ষণের জন্য, কিছুক্ষণ না, 500 মিটার রাস্তাটা একটু খারাপ। আর এরপরে সামনে কি অবস্থা কে জানে। এর আগে একটু ডবল হয়েছিল, ভালো টানলাম 90-100। এরপর রাস্তা কেমন হবে কে জানে, নাকি এখনও ডবল হয়ে আছে। ও আছে, একটুখানির জন্য খারাপ হয়েছিল 500 মিটারের জন্য। বাহ, এই তো আবার ডবল হয়ে। এখন পর্যন্ত একটু আধটু সারা মোটামুটি রাস্তা এখন পর্যন্ত বেটার। আর এখান থেকে পোখরার ডিস্টেন্স আছে 78 কিলোমিটার। তো দেখা যাক বাকিটা কেমন থাকে, কোথাও খারাপ থাকলে সেটা জানাবো। আর এই যে এরকমভাবে আবার কিছুটা 4 লেনের রাস্তা পেয়ে গেছি, তো মোটামুটি মনের সুখে টেনে নিচ্ছি। চলো
যাওয়া যাক। এই যে শুরু হয়েছে এবার খারাপ রাস্তা, এতক্ষণ বেশ ভালো রাস্তা পর্যন্ত এলাম সুন্দরভাবে। আর 70 কিলোমিটার বাকি আছে এখান থেকে, আর শুরু হয়ে গেছে এই রাস্তা। যদিও রাস্তা তৈরি কাজ চলছে, আর তার 1-1.5 বছরের মধ্যে রাস্তা আবার ঠিক হয়ে যাবে পুরোটাই। পাহাড়ের কি অবস্থা, কিভাবে দাঁড়িয়ে আছে পুরো দানবের মতো, পুরো পাহাড় ধরা আছে, যে কোনো মুহূর্তে ওটা ভেঙে না পড়ে গেলে হয়। জঘন্য অবস্থা, জঘন্য। এখন পর্যন্ত রাস্তা মোটামুটি পুরোটাই ভালো ছিল। এরকম মাঝে মাঝে 500 মিটার কি 1 কিলোমিটার করে এরকম খারাপ রাস্তা আসছে, তারপর ভালো রাস্তা আসছে। আর এখান থেকে আমাদের পোখরা বাকি আছে 60 কিলোমিটার, কিন্তু টাইম তো প্রচুর দেখাচ্ছে, ব্যাপারটা বুঝতে পারছি না। আগে কি পুরোটা রাস্তা কীরকম কে জানে, নাহলে এখন পর্যন্ত রাস্তা খুব ভালো ছিল। হ্যাঁ, এবার মাঝে মাঝে 500 মিটার 1 কিলোমিটার একটা প্যাচ খারাপ আসছে, ওটা ইগনোর করা যায়, কিন্তু ওভারঅল রাস্তা খুব ভালো ছিল। আবার তো এখানটা আবার খারাপ দেখছি, এরপরে আবার ভালো হবে কিনা সেটাও জানি না, পুরোটাই গেস করে চলছে। ভালো হলেও জানাচ্ছি, খারাপ হলেও জানাচ্ছি। এই তো সামনে ভালো প্যাচ, হ্যাঁ দেখা যাচ্ছে। এই মাঝখানে এই 500-700 মিটারের খারাপ প্যাচ ছিল, তারপর আবার ভালো প্যাচ শুরু হয়ে গেছে। এই যে ও হোয়াট এ ভিউ, হোয়াট এ ভিউ এখান থেকে, দারুণ দারুণ। মাঝখানে রাস্তাটা খারাপ হয়েছিল, আবার কিছুক্ষণের জন্য ভালো হয়ে গেছিলো, আবার এই যে রাস্তা খারাপ, এইভাবেই চলছে আপাতত। এখান থেকে পোখরা আর 50 কিলোমিটার। দেখা যাক, এই যে অসাধারণ ভিউগুলোকে এনজয় করতে করতে আমরা পোখরার দিকে এগিয়ে যাচ্ছি। এখানেও ভালোই পাহাড় কেটে কেটে ভালোই ধান চাষের জমি তৈরি হয়েছে, আর ধান চাষও হচ্ছে। বাপরে, পাহাড়টা কীভাবে কেটেছে, কাটছে, কারণ পুরোটাই ডবল ওয়ে হচ্ছে এখানে। এই সারা, এটা কি এইরকমভাবে জল দিচ্ছে, বাহ। রাস্তার কাজ হচ্ছে, এখানে পাথর কাটছে রাস্তা চওড়ার জন্য, এই যে সেই জন্য রাস্তা ঘুরিয়ে দিয়ে আমাদের ওই দিকে যেতে হবে। বাপরে, পোখরার ঠিক 47 কিলোমিটার পর থেকে রাস্তা খারাপ যে শুরু হয়েছে, আর ভালো সেরকম কোনো মানে সেরকম কোনো সাইন নেই। এইভাবেই চলছে, 20-25-এ যেতে হচ্ছে। তো এইভাবেই মনে হয় বাকি রাস্তাটা কাজ মানে হয়তো আর 1-1.5 বছরের মধ্যে রাস্তা সুন্দর হয়ে যাবে, ডবল লেনের কাজ জোর কদমে চলছে যেটা দেখলাম। তো যাই হোক, চলো এই রাস্তা দিয়ে এবার যেতে হবে আমাদের পোখরা। পুরো রাস্তাটাই এবার এরকম থাকবে মনে হচ্ছে, যেটা এসব কাজ চলছে এখন পুরো। এইদিকে নিচের কাজ অনেকটাই হয়ে গেছে, লাস্ট এই 47 কিলোমিটার আমাদের পরীক্ষা নিয়ে নেবে একটা। বিয়ে বাড়ি নাকি, সবার সেম ড্রেস, কী চলছে এটা, কিছু তো একটা চলছে, কী চলছে কে জানে। রাস্তায় যে ভালো খারাপ এইভাবেই চলছে, আবার এখন খারাপ চলছে, কি আর বলবো, নিজেরাও বুঝতে পারছি না। মাঝে মাঝে কিছুটা ভালো আসছে, মাঝে মাঝে আবার ওরকম চলছে। তবে আর 1-1.5 বছরের মধ্যে রাস্তা একদম সুন্দর হয়ে যাবে, খুব সুন্দর রাস্তা হয়ে যাবে আর 1-1.5 বছরের মধ্যে। ডবল ওয়েটা হয়ে গেলে পোখরা পৌঁছানো মানে খুব কম টাইমে। এই যে নতুন রাস্তা সব তৈরি হচ্ছে, কেটে কেটে মোটামুটি পোখরা পর্যন্ত রাস্তা সুন্দর হয়ে যাবে কিছুদিনের মধ্যে, বছর খানেকের মধ্যে। 40-50 কিলোমিটার রাস্তা বাকি আছে, এরপর পুরোটাই এরকমই। ওই রাস্তাটা হয়ে গেলে সুন্দর হয়ে যাবে পোখরার রাস্তা।
চলো আমরা এই রাস্তাটা এইভাবে অফরোডিং করতে করতে যাই আর কি। এই যে খারাপ রাস্তা চলেই যাচ্ছে, ওটা আর ভালো রাস্তার কোনো গল্প নেই। ওপরে ও তেরি আর মোটামুটি 28 কিলোমিটার মতো রাস্তা বাকি। এরকম করে যেতে যেতে তো অবস্থা খারাপ। চলো ভালো খারাপ রাস্তা এই মিলিয়ে চলছে। প্রথমে পুরোটাই ভালো পেয়েছিলাম অনেকটা, তারপর 50 কিলোমিটার পর থেকে ম্যাক্সিমাম রাস্তাটাই খারাপ। একটু জায়গা ভালো, একটু কিছু সামান্য 1-2 কিলোমিটার ভালো, তারপরে ম্যাক্সিমামটাই খারাপ, মানে কাজ চলছে। আর আমাদের পাশ দিয়ে বয়ে চলেছে সেতী রিভার, বাঁ দিকে সেতী রিভার বইছে। আর এই একটা এখানকার এই ভিউ, তবে হ্যাঁ চারিদিকে প্রচুর ধুলো। এখানকার যারা লোকাল বাইক টাইক চালাচ্ছে তারা পুরো মানে রেইনকোট পরে চালাচ্ছে ধুলোর জন্য, মানে এত পরিমাণ ধুলো। এই সেতী রিভারের ভিউ কীভাবে খেয়ে যাচ্ছে, ভয়ানক দেখতে। এখন নেই, নিশ্চয়ই বর্ষাকালে ভয়ানক রূপ হয়ে যায়। এখন তো ওই তলা দিয়ে ওইখানে অনেক কিছু রাস্তা বানানোর সব কাজপত্র চলছে, পিচ টিচ তৈরি হচ্ছে। তো যাই হোক, ধুলোয় পুরো ভর্তি, মানে এত পরিমাণ ধুলো বলার বাইরে। এই মুহূর্তে টাইম 2:33 ইন্ডিয়ান টাইম অনুযায়ী। আর আমরা পোখরা টাউনে এন্টার করে গেছি। এখান থেকে আমরা প্রথমে যাব নেপাল ট্যুরিজম বোর্ড, সেখানে গিয়ে পারমিট যে হয় মুক্তিনাথে, ওই পারমিটগুলো করিয়ে তারপর হোটেল খুঁজবো। তো চলো বাবারে, ওইদিকে যেতে হবে। এখানে সব রাস্তা করছে ওই মোটামুটি এইভাবেই চলছে রাস্তা, ভালো খারাপ মিশিয়ে আর কি। বাঁ দিকে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, এদিকে চলে যাচ্ছে পোখরা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। আর আমরা যাব 5 কিলোমিটার ডিস্টেন্স আছে পোখরা ট্যুরিজম বোর্ড, মানে নেপাল ট্যুরিজম বোর্ড পোখরা। রাস্তায় কাজের জন্য প্রচুর জ্যাম। ওয়েলকাম গেট নাকি এটা পোখরা। লস্সল চর থেকে আমরা বাঁ দিকে নিচ্ছি। নেপাল ট্যুরিস্ট বোর্ড থেকে পারমিট করিয়ে নিলাম। অন্নপূর্ণা কনজারভেশন যে পারমিট হয় 1000 টাকা করে পার হেড। আর টিআইএমএস লাগবে না বললো, জিজ্ঞেস করলাম তো বেঁচে গেল না। টিআইএমএস করতে গেলেও 600 নেপালি লাগতো, 1000 নেপালিতে কাজ মিটে গেল। নেপাল ট্যুরিজম বোর্ড থেকে আমরা পারমিট বানিয়ে নিলাম। পারমিট বানিয়ে আচ্ছা এখানে বানালাম আমরা অন্নপূর্ণা রিজার্ভেশনের যে পারমিটটা হয় 1000 টাকা নেপালি, সেটা করলাম। টিআইএমএসের কথা জিজ্ঞেস করলাম, টিআইএমএস লাগবে না বললো। তো যা 600 টাকা বেঁচে গেল। বললো বাইক নিয়ে গেলে টিএমএস লাগে না, এই আর কি। তো চলো এবার হোটেলের দিকে যাই, হোটেল খুঁজতে হবে। লেকের সামনেই নেওয়ার চেষ্টা করব, দেখি বাজেটে যদি হয়। এটা হচ্ছে পোখরা আমাদের হোটেলের রুমের ভিউ। এই একটা বেড, ওখানে আয়না আছে, চেয়ার আছে। রুমটা মোটামুটি খুব ভালোই। এই রুমটা পড়েছে 1200 নেপালি টাকা। আর এটা হচ্ছে বাথরুম, ওয়েস্টার্ন বাথরুম। আর এটা বেসিং আছে একটা, হাত একটা মিরর আছে।